হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্বাগতস এডুকেয়ার। আমি এক জায়গায় স্টাফ রুমে বসে আছি, এমন সময় একজন আমার কলিগ বললেন যে উনি সিনিয়র মানুষ, এই বিষয় সম্পর্কে কিন্তু বেশি আপনি বলবেন না, কারণ উনি একটু বেশি জানেন। আমি কিন্তু মানতে বাধ্য হলাম। তার মানে একটা জিনিস দাঁড়াচ্ছে যে যিনি সিনিয়র মানুষ, সেই সিনিয়রিটির বেসিসে উনি একটু বেশি জানবেন, কারণ অনেক অভিজ্ঞতা ওনার বেশি রয়েছে। ঠিক একইভাবে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো একটা বিষয় প্রেক্ষাপটে বললো, এই এই বিষয় সম্পর্কে তোর বেশি জানা নেই, ওর একটু বেশি জানা আছে, আমার একটু কম জানা আছে। এই যে কম বেশি, এই যে একটা সবসময় দ্বন্দ্ব চলতেই থাকে আমাদের মধ্যে আর কি। তার মানেটা কি? তার মানে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম ধারণাগুলো, জ্ঞানগুলো কি বিভিন্ন রকম, বা ওইগুলো কি একই রকম আছে, না জ্ঞানের ওঠানামা করে, কোন সময় কিভাবে হয়? সেই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের পড়তে হবে পিয়াজের জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। জ্ঞানমূলক বিকাশটা অ্যাকচুয়ালি কি? জ্ঞান মানে জ্ঞানের যে কাঠামো, জ্ঞানটা কেমন, জ্ঞানটা কি এক জায়গায় রয়েছে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে কি একই রকম জ্ঞানের কাঠামো, বা যে যতটা শিখেছে কি ততটাই ফিক্সড হয়ে রয়েছে? এইগুলো নিয়ে যদি ভালো করে জানতে হয়, তাহলে পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশ সম্পর্কে ভালো করে জানতে হবে। পিয়াজেট জ্ঞানমূলক বিকাশ সম্পর্কে বলেছেন কগনিটিভ ডেভেলপমেন্টে। তিনি বলছেন যে জ্ঞানের কাঠামোটা বিভিন্ন সময় বিভিন্ন রকম। তাহলে তিনি কি কি বলেছেন? জ্ঞান কি, জ্ঞানের বিকাশের ক্ষেত্রে স্কিমার ভূমিকাটা কি রয়েছে, কগনিটিভ ফাংশনগুলো, কার্যাবলীগুলো কি রয়েছে, আর জ্ঞানমূলক বিকাশগুলো কি রয়েছে, জ্ঞানের কতগুলো স্তর রয়েছে, এইগুলো বিস্তারিত জানতে গেলে পড়তে হবে পিয়াজের জ্ঞানমূলক বিকাশ। চলো আজকের ক্লাসে পিয়াজের জ্ঞানমূলক বিকাশ। তাই সকলকে ওয়েলকাম টু স্বাগতস এডুকেয়ার। আমার এই চ্যানেলটা যারা দেখছে এই মুহূর্তে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাগতস এডুকেয়ারে, তাহলে টাইম টু টাইম এডুকেশন বিষয়ে যে ক্লাসগুলো নিই সরাসরি পৌঁছে যাবে। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সে টেট হোক, সেট হোক, স্কুল সার্ভিস হোক, পিএসসি হোক, মাদ্রাসা সার্ভিস, যাই হোক না কেন, পিয়াজের জ্ঞানমূলক বিকাশ থেকে প্রায়, এবং এসআই, এই সকল চাকরির পরীক্ষাতে কিন্তু পিয়াজের জ্ঞানমূলক বিকাশ থেকে প্রশ্ন সাধারণত থাকেই। সেই জন্য ভালো করে টেট বললে তো কোনো কথাই নেই, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ পড়তেই হবে। চলো আজকে জেনে নিই একদম পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ, একদম নিখুঁতভাবে সবকিছুর বিষয়টার বিস্তারিত আলোচনা। জ্ঞানমূলক বিকাশটা পেঁয়াজের 3 দিক থেকে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন জ্ঞানের একটা কগনিটিভ স্ট্রাকচারের কথা বলেছেন। স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারটা কিভাবে জ্ঞানের কাঠামোটা গড়ে উঠেছে তার উপর ব্যাখ্যা করেছে। কগনিটিভ ফাংশন, জ্ঞানমূলক কার্যাবলীর কথা বলেছেন, আর বলেছেন ডেভেলপমেন্টাল স্টেজ। এই তিনটে মূল বিষয়ের উপর পিয়াজে তার জ্ঞানমূলক বিকাশকে ব্যাখ্যা করেছে। আমরা সবাই কিন্তু এই বিকাশের মানে স্টেজগুলো পড়েই বেরিয়ে যাই। এইভাবে পড়লে কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা স্কুল কলেজ যেখানেই হোক না কেন, পরীক্ষার ক্ষেত্রে ছোটোখাটো প্রশ্নের জায়গায় আমরা পিছিয়ে পড়ি। সেই জায়গাটা যাতে না হয় সেটাই আমি কভার করার চেষ্টা করেছি, যাতে সব বিষয়গুলো এখানে থাকে সেই বিষয়গুলোই তুলে ধরেছি। তাহলে জ্ঞানমূলক বিকাশ মূলত 3 দিক থেকে ব্যাখ্যা করা যাবে। একটা হচ্ছে জ্ঞানমূলক কাঠামো, জ্ঞানমূলক কার্যাবলী, আর বিকাশমূলক স্তর বা ডেভেলপমেন্টাল স্টেজ। এই 3টে দিকের প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক কাঠামো, কগনিটিভ স্ট্রাকচার। কগনিটিভ স্ট্রাকচার যেটা নিয়ে গড়ে ওঠে সেটা হচ্ছে স্কিমা। এই যে বললাম না তিনি সিনিয়র, তার মানে তিনি একটু বেশি জানেন। হ্যাঁ, অবভিয়াসলি যদি একই রকম প্রেক্ষাপটে যদি বিচার করি, একই রকম সাবজেক্টের দিক দিয়ে যদি দুজন টিচার হন, যিনি একটু বেশি অধ্যয়ন করেছেন, বেশি জেনেছেন, আমি বলছি না যে এজ বেশি মানে বেশি জেনে ফেলেছেন, তা না, কিন্তু লজিক্যালি তাই দেখা যায়, এজের সঙ্গে অনেকটা জানার পরিমাণটা বেশি, কিন্তু কম বয়সের কেউ অনেক বেশি জানতে পারেন, সেটা হতেই পারে। আমি বলছি যে বেশি, যার জ্ঞানের কাঠামোটা যত পরিধি বড়, সে বেশি জানেন, সে বেশি জ্ঞানের অধিকারী। এই কাঠামোটা কেমন করে ওঠে? জ্ঞানমূলক কাঠামোর প্রথমটা বলি স্কিমা। এটা একটা সুইজারল্যান্ডের ভাষা। এর ধারণাটি উদ্ভাবক করেন প্রথম আর্ট বাটলেট 1932 এরকম সময়। প্রাথমিক প্রজ্ঞার একক বা জ্ঞানের একদম ক্ষুদ্রতম একক হলো স্কিমা। এই স্কিমা ধারণাটি তাহলে প্রথম সুইজারল্যান্ডের একটা ভাষা, প্রথম বলেছেন আর্ট বাটলেট। পিয়াজেট তার জ্ঞানমূলক বিকাশে এই স্কিমা ধারণাটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিয়েছেন। চলুন আগে দেখে নিই। ধরো কেউ এ সম্পর্কে জানলো, পরে বি সম্পর্কে জানলো, সি সম্পর্কে জানলো, এইভাবে 1 2 3 এ বি সি এইভাবে জানতে জানতে তার পুরো জেড পর্যন্ত জানা হয়ে গেল। এইবার
এ ফর অ্যাপেল, এই কনসেপ্টটা যখন জানলো তার মধ্যে নতুন একটা জ্ঞান, মানে একটা জ্ঞানের কাঠামোর মধ্যে সংযোজিত হলো। অ্যাপেল ইজ এ সুইট ফ্রুট, তার মানে অ্যাপেল একটা মিষ্টি ফল, এটা যখন করতে যাচ্ছে, একটা সেন্টেন্স যখন বানাচ্ছে, তার মানে কি এইভাবে জ্ঞানের কাঠামোটা পর 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 বাড়ছে। তার মানে জ্ঞানের স্ট্রাকচারটা একদম ছোট্ট থেকে বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে, যতদিন বাড়ছি ততদিন এইভাবে জ্ঞানের কাঠামো বাড়তেই আছে। তার মানে একদম জ্ঞানের ক্ষুদ্রতম যদি একক হিসেবে আমরা একটা ছোট্ট জায়গায় ধরি, তার মানে এটাই হচ্ছে, আমি এই প্রেক্ষাপটে যদি দেখি, এটা হচ্ছে স্কিমা, জ্ঞানের একদম ক্ষুদ্রতম একক। পরে পরে স্কিমাটা ডেভেলপ করছে অ্যাপেল, তারপর অ্যাপেল ইজ আ সুইট ফ্রুট, তার মানে এটা আরও বাড়ছে। অ্যাপেল নিয়ে একটা দারুণ একটা ছোট্ট লিখে ফেলা যাবে কিছু, তা সেটা মানে আরও বাড়ছে। তার মানে যে কোনো বিষয় সম্পর্কে এইভাবে পরপর বাড়তে থাকছে, এটাই হচ্ছে স্কিমা। তাহলে স্কিমাকে এক কথায় কি বলবো? জ্ঞানের একদম ক্ষুদ্রতম একক, একদম ছোট্ট একটা ইউনিট। এটি বংশগতি সূত্রে থাকে, এটি সারা জীবনের প্রক্রিয়া, বললাম সারা জীবন আমরা অর্জন করি। তার মানে ছোট্ট একটা এই বিষয়, সেটা পরপর বাড়ছে, কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান এভাবে বাড়তেই আছে। তাহলে স্কিমা পরপর ডেভেলপ করছে, পরপর বড় হচ্ছে, পরিধি বাড়ছে, এইভাবে ডেভেলপড হচ্ছে। পরবর্তীকালে এটি ধর্মীয় হয়, এটা স্পেলিংটা মিস্টেক আছে, স্কিমা 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 তাহলে কি হচ্ছে? স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে অভিযোজন অ্যাডাপ্টেশন, আর সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন। এই দুটো প্রক্রিয়া স্কিমা ডেভেলপ করছে। কগনিটিভ স্ট্রাকচার, কগনিটিভ ফাংশন, কগনিটিভ মানে ডেভেলপমেন্টাল স্টেজ, এই তিনটের মধ্যে আমি এখন বিস্তারিতভাবে বললাম, সেটা হচ্ছে কগনিটিভ স্ট্রাকচার। স্কিমা ইজ আ সুইস টার্ম। দিস কনসেপ্ট ওয়াজ কয়েন্ড বাই আর্ট বাটলেট 1932 as a unit of primary knowledge or the smallest unit of knowledge. এটা একদম স্মলেস্ট ইউনিট। নেক্সট চলো এই স্কিমা সম্পর্কে যদি ভাবি, স্কিমা কিভাবে বাড়ে? দুটো প্রক্রিয়ায় বাড়ে, একটা হচ্ছে অভিযোজনের প্রক্রিয়া, একটা আত্মীকরণের, অভিযোজনের প্রক্রিয়া দুটো ভাবে হয়, একটা হচ্ছে আত্মীকরণ আর সহযোজন। আর তাহলে দুটো প্রক্রিয়া, একটা অভিযোজন, একটা সাংগঠনিকীকরণ, এই দুটো প্রক্রিয়া ডেভেলপ করে। চলো এর একটা ছোট্ট ডায়াগ্রাম দেখে নিই। জ্ঞানমূলক বিকাশ, তাহলে তিনটে দিক থেকে বললাম। তাহলে জ্ঞানের কাঠামো, কগনিটিভ স্ট্রাকচার, প্রথমে কগনিটিভ স্ট্রাকচারের যে বিষয়গুলো বললাম সেটা দুটোভাবে ডেভেলপড হয়, একটা হচ্ছে ওই যে অ্যাডাপ্টেশন অভিযোজনের প্রক্রিয়ার মধ্য দিয়ে, আরেকটা রয়েছে কি সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশনের মধ্য দিয়ে। তো তাহলে অভিযোজন প্রক্রিয়াটা কেমন? অভিযোজনটা কি অ্যাকচুয়াল? অভিযোজন হলো মানবজাতির সহজাত বৈশিষ্ট্য, এটা আপনা থেকেই হবে, নিজের থেকেই করে নেবে প্রত্যেকটা মানব শিশু। পিয়াজের দুটি প্রক্রিয়া অভিযোজন সংগঠিত হয় বলে উল্লেখ করেছেন, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, আর হচ্ছে অ্যাকোমোডেশন। দুটো প্রক্রিয়া, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, এই যে অ্যাডাপ্টেশন, তাহলে দুটো প্রক্রিয়া হয়। অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন নতুন তথ্য চিন্তাধারা যখন প্রবেশ করবে এটা। আর অভিযোজনটা কি? অভিযোজন হলো মানবজাতির সহজাত বৈশিষ্ট্য, এটার এটার দুটো প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, একটা হচ্ছে আত্মীকরণ আর সহযোজন। তাহলে আত্মীকরণ বিষয়টা কি বললাম? আত্মীকরণ বিষয়টা বললাম প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন নতুন তথ্য যখন ইনক্লুড হবে, চিন্তা, ধারণা বা ভাবের সংযোজন, যার ফলে এই স্কিমাটা বাড়বে। তার মানে ছোট্ট স্কিমা বাড়বে তখনই যখন তার মধ্যে কি হবে, নতুন নতুন তথ্য ঢুকবে। একই জিনিস দিলে কি বাড়বে? জ্ঞান লাভ হবে? হবে না। তাই নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন তথ্য, ভাবনা, ভাবের সংযোজন, যার ফলে স্কিমা সম্প্রসারিত হবে। এটা যেমন একটা এক্সাম্পল দিয়েছি, সেই এবিসিডির মতো 1 2 3 যে শিখেছে, শেখার পর তাকে যোগ বিয়োগের ধারণা দিলে সে অর্জন করতে পারবে। কিন্তু 1 2 3 না করে সরাসরি স্কিপ করে বেরিয়ে গেলে একটু সমস্যা, মানে সমস্যা তো হবেই, পারা যাবে না। নেক্সট হচ্ছে সহযোজন। সহযোজনটা কি? অ্যাকোমোডেশন হলো একটি নতুন প্রক্রিয়া যেখানে ব্যক্তি নিজের মতো করে বিষয়গুলিকে পরিবর্তন করে স্কিমার মধ্যে সংযোজিত করে। ছোট্ট বাচ্চাকে আমি বললাম, হ্যালো বেবি কেমন আছো তুমি, সে তখন ছোট্ট বাচ্চারা বলবে হ্যালো বেবি কেমন আছো তুমি, এ না। কিন্তু যখন বড় হবে একটু একটু, সে জানবে যে আমি কেমন আছি এটা বলতে চাইছে। তার মানে আমি যে কথাটা বললাম এখানে চেঞ্জ হয়ে যাবে ওর কাছে। আমি যখন কাউকে জিজ্ঞেস করি হ্যাঁ কেমন আছো, সে তখন কেমন আছো এই কথাটা নেবে কি? সে উল্টে নেবে আমি কেমন আছি, ভালো আছি, তার ফিডব্যাক এমন হবে। তার মানে আমরা পরিবর্তন করে নিই, যে কোনো বিষয়কে আমার মতো করে নিই। এখন ধরো আমি এই ক্লাসটা আমার মতো করে নিচ্ছি, বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন মাস্টারমশাইরা বিভিন্নভাবেই নেবেন। তার মানে
আমরা সবসময় কি করি, আমাদের মতো করে নিই। যারা ওপাশে শুনছে, যারা আমার এই ক্লাসটা দেখছেন, তারা তাদের মতো করে বিষয়টা বুঝে নেবেন। মানে আমি যেভাবে করছি সেই মতো করেই না, সে তার মতো করে একটা সংগঠন তৈরি করব। এটাই হলো সহযোজন বা অ্যাকোমোডেশন। এটা এটা যেমন জটিল বিষয়কে গল্পের আকারে মনে করে। আমি একটু একটু গল্প দিয়ে স্টার্ট করলাম যে স্টাফ রুমে বা কোনো বন্ধু সার্কেলে সবাই বলে, এই তুই বেশি জানিস না এই ব্যাপারে, একদম কথা বলবি না। ও একটু জানে, ওর কথা শুনি। তার মানে কি, এই জানার ব্যাপারটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। তার মানে বিভিন্ন জনের কাছে জ্ঞানের বা স্কিমার স্ট্রাকচারটা বিভিন্ন রকম। এই যে বিভিন্ন বিষয় জটিলকে যদি সহজ করে গল্পের আকারে নিতে পারি, দ্যাট ইজ সহযোজন বা অ্যাকোমোডেশন। তো এই অ্যাসিমিলেশন, তারপরে বললাম অ্যাকোমোডেশন। তো এই যে দুটো প্রক্রিয়ায় ব্যাপারটা সংগঠিত হয়। আরেকটা রয়েছে কি, হ্যাঁ এটা এটা ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন না, অ্যাকোমোডেশন ইজ আ প্রসেস। এটা অ্যাকোমোডেশন, এখানে অ্যাকোমোডেশন। তো এই যে দুটো বিষয় বললাম, তার মানে ওইটা স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়ার একটা নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অভিযোজন, সেটা দুটো প্রক্রিয়া সংগঠিত হয়, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, যার মানে হচ্ছে আত্মীকরণ আর সহযোজন। নেক্সট হচ্ছে কি, এই যে তাহলে জ্ঞানমূলক কাঠামো সম্পর্কে বললাম। জ্ঞানমূলক কাঠামো দুটো প্রক্রিয়া সংগঠিত হয়। এরপরে রয়েছে জ্ঞানমূলক কার্যাবলী। আচ্ছা, আরেকটা রয়েছে কি, অর্গানাইজেশন, সাংগঠনিকীকরণ। সাংগঠনিকীকরণ ব্যাপারটা কেমন, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন বললাম, সাংগঠনিকীকরণ হচ্ছে এরকমই, টোটাল বিষয়গুলোকে এক জায়গায় সংগঠিত করে নিয়ে তার সম্পর্কিত জ্ঞান লাভ করা। একই রকম বিষয়গুলোকে অর্গানাইজড করে নেয়। ছোট বাচ্চাদের অনেক সময় শেখানো হয় যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে মেমোরি টেস্ট করা হয়, সেইগুলো জেনে আসো। তার মানে কি, সেগুলোর থেকে বেছে নিয়ে আসো। ধরো এক টেবিলে অনেক ধরনের জিনিস রাখা হয়েছে, পড়াশোনার বিষয়গুলো একদিকে, খেলাধুলার বিষয়গুলো একদিকে, তারপরে তোমার ধরো আর অন্যান্য কোনো একটা মেটেরিয়ালস রাখা হলো, যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট। তার মানে ও যদি পড়াশোনার বিষয়গুলো একসঙ্গে গুছিয়ে নিয়ে আসতে পারে, তার মানে ওর সাংগঠনিকীকরণ ক্ষমতা ওর মধ্যে আছে। এইভাবে আমরা বিষয়গুলোকে সংগঠিত করে করে জ্ঞান লাভ করি। নেক্সট, তাহলে জ্ঞানমূলক বিকাশের তাহলে তিনটে পর্যায়ের একটা বললাম জ্ঞানমূলক কাঠামো। নেক্সট বলছি জ্ঞানমূলক কার্যাবলী, কগনিটিভ ফাংশন। এটা কেমন হয়, এই ফাংশনগুলো কাজ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। যেমন মানসিক যে বিষয়গুলো রয়েছে, যেমন চিন্তা করা, স্মৃতি, মেমোরি, মনোযোগ, অ্যাটেনশন, প্রবলেম সলভিং, কোনো সমস্যার সমাধান, রিজনিং, কোনো যুক্তি বা তার উপর সিদ্ধান্ত দেওয়া, ইমাজিনেশন, কল্পনা করা, এইগুলো হচ্ছে কার্যাবলী। তাহলে জ্ঞানমূলক বিকাশ সম্পর্কে আলোচনা করতে গেলে এই দুটো বিষয়কে আমরা কিন্তু অনেক সময় ছেড়ে যাই। আমরা শুধু এইটা বিষয় নিয়ে পড়ে চলে যাই, এটা করা যাবে না। চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে গেলে, বিশেষ করে কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে গেলে এই তিনটে বিষয়কেই জানাও প্রয়োজন। নেক্সট আমরা দেখব জ্ঞানমূলক কার্যাবলী। আচ্ছা, এই যে স্কিমার সম্পর্কে একটা ডায়াগ্রাম দিলাম, স্কিমার সংগঠিত হয় কেমন, তার অভিযোজিত প্রক্রিয়া আর একটা অর্গানাইজেশন, একটা অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। এই দুটো অভিযোজনের দুটো প্রক্রিয়া, আত্মীকরণ আর সহযোজন, আর একটা সাংগঠনিকীকরণ। এইভাবেই স্কিমা সম্প্রসারিত হয়। এইভাবেই আমরা দেখেছি জ্ঞানের স্ট্রাকচার গড়ে ওঠে। এরপর দেখো জ্ঞানমূলক কার্যাবলী, কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশনটা কেমন, জ্ঞানমূলক কার্যাবলী হলো এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া, বললাম এক্ষুনি, যার দ্বারা ব্যক্তি কোনো বিষয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, গ্রহণ ইত্যাদি করতে পারে। এর মূল যে কার্যাবলীগুলো সেগুলো কেমন রয়েছে, যেমন থিঙ্কিং, চিন্তা করা, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি আমরা। এই থিঙ্কিং পাওয়ারের উপর জ্ঞানমূলক বিষয়টা কার্যকরী ভূমিকা পালন করে। থিঙ্কিং অ্যাবাউট ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট বিষয় সম্পর্কে যখন এটা আমরা করি, সেটা হচ্ছে চিন্তা করা। মেমোরিটা কি, নানা ধরনের তথ্য মনে রাখা, মনে করা, প্রয়োজনে তা স্মরণ করা, মনে রাখা, মেমোরাইজিং ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন অ্যান্ড রিলেটিং রিকলিং ইট হোয়েন নেসেসারি। আমরা অনেক 5 বছর আগেকার কোনো বিষয়কে রিকল করতে পারছি। এই স্মৃতি প্রক্রিয়া মনে রাখা মানে মনের উত্থাপন করা দুটো প্রক্রিয়া, রিকল আর রিকগনিশন। রিকল মানে আমি মনে করে 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 এই এত বছর আগে এই ঘটনাটা ঘটেছিল মনে করলাম। সেই রকম একটা কোনো ঘটনা সামনে দেখলাম, ধরো আমার বন্ধু উত্তমকে আমি অনেকদিন পরে বাস স্ট্যান্ডে দেখলাম, ও উত্তম হয় কেমন আছো, জড়িয়ে ধরে অনেকদিন কিভাবে কি কাটাচ্ছিস। তার মানে কি, এটা হচ্ছে রিকগনিশন, প্রত্যাভিজ্ঞা। তাকে দেখে আমার মনে পড়ে গেল তার সম্পর্কে অনেক কথা। এইভাবে আমরা স্মৃতি কাজ করে,
জ্ঞানের কার্যাবলীর ক্ষেত্রে স্মৃতি একটা ফাংশন, মানে স্মৃতির কার্যাবলী খুব একটা গুরুত্বপূর্ণ, দারুণভাবে এটা কাজ করে চলে। আর একটা হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের মনোসংযোগ করা। অনেকগুলো বিষয় আছে, মন দিয়ে কি করছি, এই যে লিখছি, ধরো লেখার ক্ষেত্রে আমি কি করছি, অনেক বিষয় আছে, আমি যেইটা লিখছি মানে ওইটাই আমি এই মুহূর্তে মনে করছি। ধরো আমি এখন লিখলাম মনোযোগ, এই কথাটা তার মানে আমার অনেক কিছু লিখতে পারি, কিন্তু আমি এইটাই লিখছি এই মুহূর্তে, আমার ওটার প্রতি অ্যাটেনশন রয়েছে। মনোযোগ হলো কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে মনোসংযোগ করা। স্টেশনে গেলাম, অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, তার মানে একটা কোনো একটা ট্রেনের অ্যানাউন্সমেন্টের আগে অ্যাটেনশন প্লিজ বলে শুরু করলো, অনেক জনের চিৎকার চেঁচামেচি, এত ট্রেন, এত কিছু, আমি আমার ট্রেনটা ধরার জন্য আমি ঠিক শুনে নিতে পারবো যে এখন আসছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এখন আসছে দীঘাপুরী এক্সপ্রেস, যাই কিছু একটা। তো এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যাই কিছু হতে পারে, তার মানে এই যে এত কিছুর মধ্যে ওইটাকেই ঠিক আমি এত হিজিবিজির মধ্যে শুনে নিতে পারি, এটাই হচ্ছে মনোযোগ। নেক্সট হচ্ছে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, কোনো সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করা। অনেক জটিল পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, তার মধ্য দিয়ে আমি কি করলাম, সঠিক যে বিষয়টা সেটাকে আমি ঠিক খুঁজে বের করে নিলাম। এই যে খুঁজে বের করে নেওয়ার একটা টেকনিক, এটা হচ্ছে, আমরা সমস্যা তো অনেক থাকবে, তার সমাধান খোঁজাটাই হচ্ছে মূল। যে সমস্যার সমাধান করতে পারবে সেটাই হচ্ছে সঠিক। এই সমস্যার সমাধান আমরা প্রত্যেক মুহূর্তে সমস্যার মুখোমুখি হচ্ছি, আর প্রত্যেক মুহূর্তে তার সমাধান করছি। স্টুডেন্ট লাইফ মানে হাজারো সমস্যা রয়েছে, টিচারদের কাছে কত রকম সমস্যা আসছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা সবসময় অ্যাকশন রিসার্চ করেই চলেছি, তাদের সলভ করার চেষ্টা করছি। রিজনিং, যুক্তি, কারণ ফল সম্পর্কে বিচার বিশ্লেষণ করা। ও এটা এই কারণে এটা হয়েছে, এটা না হলে এটা হতো না, ছাত্ররা এই জিনিসটা ভেঙে দিয়েছে কোন একটা প্রতিষ্ঠানে, তার মানে এর পেছনে নিশ্চয় অন্য কোনো কারণ ছিল, সেই কারণটা আমরা খুঁজি। সবসময় এভাবে চলে, এইভাবে আমরা জ্ঞান লাভ করি, জ্ঞান কার্যকরী ভূমিকা পালন করে। আর হচ্ছে ইমাজিনেশন, নতুন নতুন ধারণা সৃষ্টি করি। কেউ একটা নতুন নতুন বিষয় নিয়ে, ধরো আর্কিমিডিস যেদিন প্রথম আবিষ্কার করলেন, পেয়ে গেছি, দারুণ ব্যাপার, তার মানে কোনো একটা বিষয় সম্পর্কে সে নতুন সৃষ্টি করে, যে সে সবসময় কল্পনা করে। নিউটন দেখছেন হঠাৎ করে অ্যাপেল মাটিতে পড়ে গেল, তার মানে অনেকেই আগে দেখেছে অ্যাপেল পড়েছে, আম পড়েছে, জাম পড়েছে, সবকিছুই পড়ছে মাটিতে, কারোর এরকম ধারণা তৈরি হয়নি যে পৃথিবী একটা বড় চুম্বক, তো সেই টেনেছে সবকিছুকে। এই মানে জায়ান্ট ম্যাগনেট সম্পর্কে ধারণা এর আগে কেউ দিয়ে উঠতে পারেনি। গ্র্যাভিটি সম্পর্কে দারুণ একটা তথ্য দিয়ে দিলেন তিনি, এই যে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে কত কথা বলে দিলেন। তার মানে তার আগে ইমাজিন, কল্পনা করছেন, বোধহয় এরকম হতে পারে, বোধহয়। তার কল্পনা শক্তি যার যত ভালো, সে তত জ্ঞানকে অনেক বেশি কার্যকরী করে তুলবে, আর তার মধ্যে অনেক স্কিমার একটা স্ট্রাকচার অনেক বড় আকার ধারণ করবে। এইগুলো এই তাহলে ইমাজিনেশন, ক্রিয়েটিভ অ্যান্ড নিউ আইডিয়া, সবসময় যে নিউ আইডিয়া দেবে তার মধ্যে জ্ঞান পরপর পরপর বাড়তে থাকবে প্রথম আবিষ্কারের পর। যাই হোক, নেক্সট হচ্ছে এর উদাহরণ দিয়ে দিই। শিক্ষামূলক রাশিবিজ্ঞানের একটি সমাধান করার সময় স্মৃতি, মনোযোগ, চিন্তা ও যুক্তি একসঙ্গে কাজ করে। তো এই যে এতগুলো বললাম, সবগুলোকে আলাদা আলাদা কাজ করেন না, সবকটাই হচ্ছে, ধরো কেউ স্ট্যাট করবে, এডুকেশনের কেউ স্ট্যাট করতে চাইছে, এই সমস্যার সমাধান করার সময় তাকে সব কটাকে কাজে লাগাতে হবে। কি, মেমোরিকে কাজে লাগাতে হবে, মনোযোগকে কাজে লাগাতে হবে, চিন্তা, যুক্তি একসঙ্গে, তবেই সে সমস্যার সমাধান করতে পারে। নেক্সট হচ্ছে যেটা নিয়ে আমরা সবসময় পিয়াজের জ্ঞানমূলক বিকাশ মানে 4টি স্তর সম্পর্কে আমরা জানি, সেটাকে একদম শর্ট ফর্মে আমি এখানে তুলে দিয়েছি। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের মূল যে 4টে স্তর, এটা নিয়ে আমরা সবসময় আলোচনা করেছি। পিয়াজের জ্ঞানমূলক বিকাশ মানে এই 4টে স্তর সবাই পড়ে চলে যায়। আমি বলছি এই 4টে স্তর মনে রাখার সহজ উপায় হচ্ছে এসপি সি এফ, এসপিসিএফ, তার মানে এস ফর সেন্সারি মোটর স্টেজ, 0 থেকে 2 ইয়ার্স, সেন্সারি মোটর স্টেজ, এই সংবেদন সঞ্চালনমূলক স্তর। এই স্তরটা এমন একটি স্তর, এই স্তরে তার মানে এই যে 4টে স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর, এর আবার আন্ডারে দুটো রয়েছে, প্রি কনসেপচুয়াল, প্রি ইনটিউটিভ, প্রাক ধারণামূলক, প্রাক সংজ্ঞামূলক, আর মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ, এবং যৌক্তিক সক্রিয়তার স্তর, এই বা ফর্মাল অপারেশনাল স্টেজ। এই 4টেকে আমরা শর্টে বলবো এসপিসিএফ, সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ,
আর একটা এফ কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। এই চারটিকে সহজে মনে রাখার এসপিসিএফ এটাই হচ্ছে এই কগনিটিভ ডেভেলপমেন্টের একটা ভাইটাল পার্ট, এটাকে জানতেই হবে। এই স্টেজ থেকে অনেক সময় আসে, তার ইয়ার আসে, সেখানকার মূল মূল বৈশিষ্ট্যগুলো কী সেগুলো নিয়ে আসে। তো সেন্সারি মোটর স্টেজে 0 থেকে 2 বছর এই সময় বাচ্চাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায়? ইন্দ্রিয় এবং শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে তারা, যেমন কোনো কিছুকে চোষা, কোনো কিছুকে আঁকড়ে ধরা, এইগুলোর মধ্য দিয়ে সে একটু একটু করে জ্ঞান লাভ করে। অবজেক্টিভ পারমানেন্স, ওর কাছে কোনো একটা লাল বেলুন ঝোলানো হলো ছোট্ট বাচ্চার কাছে, 1.5-2 বছরের বাচ্চার কাছে, ও ভাবছে কি এই বলটা ওর কাছে আছে মানে দারুণ একটা বিষয়, বাহ খুব আনন্দের বিষয় আছে। যেই ওর কাছ থেকে সরিয়ে নেওয়া হলো, ও ভাববে বস্তুটি আর বোধহয় নেই, হারিয়ে গেছে। তার মানে বস্তুর স্থায়িত্ব নিয়ে ওরা বুঝতে পারে। কারণ মা বাবা চিনে যায় এইভাবেই, কারণ ফল সম্পর্কে ধীরে ধীরে বোঝে, একটু কারণে মা এসেছে খাওয়ার দেবে, এই ধারণা তৈরি হয়ে গেছে। যাকে দেখে ও ভয় পায়, ধরো বিড়াল দেখলে ভয় পায়, বিড়াল এসেছে মানে ভয় পাবে, এই একটা বিষয় কোনটার সঙ্গে কি এটা বুঝে যায়। অভ্যাস এবং পুনরাবৃত্তির মাধ্যমে শেখা, কোনো বিষয়কে বারবার করার মধ্য দিয়ে ওরা শিখতে থাকে। একটা ঝুমকো দেওয়া হলো, এই যেখানে ঝুমকো রয়েছে, বারবার ওটাকে আঘাত দিচ্ছে, কোনো একটা জায়গায় শব্দ হচ্ছে, বারবার আঘাত দিচ্ছে। ছোট্ট বাচ্চাকে মিউজিক জুতো পরিয়ে দিলে যতবার প্রেস করে ততবার মিউজিক বাজে, মানে সিটি বাজে, ও ততবারই প্রেস করার চেষ্টা করবে। ও হাঁটাটা উদ্দেশ্য ভুলে গিয়ে ওইটা প্রেস করে একটা ওর মধ্যে দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করে। তো এইভাবেই হয়। এস ফর সেন্সারি মোটর স্টেজ। নেক্সট হচ্ছে পি ফর প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজের আবার দুটো ভাগ রয়েছে, 2 থেকে 7 বছর। একটা হচ্ছে প্রি কনসেপচুয়াল, প্রাক ধারণামূলক স্তর, আর প্রি ইনটিউটিভ বা সংজ্ঞামূলক স্তর। প্রাক ধারণামূলক স্তরের 2 থেকে 4 বছর, আর ইনটিউটিভ স্টেজ 4 থেকে 7 বছর। এই সময়ে কি কি হয়? 2 থেকে 4 বছরের বাচ্চাদের প্রাক ধারণামূলক স্তরে কল্পনা শক্তি একটু একটু করে বাড়ে, প্রবল হতে থাকে। ভাষা দ্রুত বিকাশ ঘটে, দারুণ শিখে যায়, অল্প দিনেই অনেক কথা শিখে গেছে, খুব দ্রুত, ছটপটে, মুখে যেন একদম মানে চড়বড়িয়ে কথা বলে যাচ্ছে সর্বক্ষণ। প্রতীক, এর সিম্বল সম্পর্কে ধারণা একটু একটু জেনে যায়, মানে হাত এরকম দেখালে মানে মার দেবে, এই ভাবনাটা ওরা বুঝে যায়, সিম্বলের ব্যাপারে একটু একটু শিখে যায়। নিজের দৃষ্টি মানে নিজের ধরো এরকম একটা ব্যাপার হয় যে সব সময় নিজের দিকে ভাবে আর কি, সবটাই আমার, মানে এইরকম একটা ভাবনা তৈরি হয়, স্বকেন্দ্রিকতা তৈরি হয়, দৃষ্টি সবসময় নিজের দিকে থাকে, এটা আমার, ওটা আমার, সবটা সবটা এইরকম বোধ তৈরি। আর এই দুজন আছে, ধরো দুটো বাচ্চা একসঙ্গে থাকে, সে বলছে এটা আমার, সে বলছে ধরো একটা বল, ও ধরে টানছে এই বলটা আমার, সে বলছে এটা আমার, তার মানে কি নিজের স্বকেন্দ্রিক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে কি ইনটিউটিভ বা সংজ্ঞামূলক, 4 থেকে 7 বছর। এই সময়টা কেমন হয়? মানে অন্তর্দৃষ্টির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, নিজে নিজে ভাবে বোধহয় এটা, মানে এই পারসেপশনটা তৈরি হয়ে যায়, নিজের অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারে। শ্রেণীকরণ শুরু হয়ে যায়। ওই যে বললাম অনেকগুলো বিষয় আছে, তার মধ্যেও পড়াশোনার বিষয়টা বেছে নিচ্ছে, খেলাধুলোর বিষয়টা বেছে নিচ্ছে। এই যে পড়াশোনার বিষয় বেছে নেওয়া, খেলাধুলোর বিষয় বেছে নেওয়া, এইগুলোই হচ্ছে এক একটা মানে শ্রেণীকরণ, মানে ও ক্লাসিফাই করতে শিখে যায়। তারপরে সংখ্যার দ্বারা কোনো কিছুকে মানে করতে পারে, যেমন ধারণা তৈরি হয় 1, 2, 3, 4, এইসব ধারণা ওর মধ্যে ধীরে 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 গড়ে ওঠে। নেক্সট হচ্ছে কি তাহলে এস ফর সেন্সারি মোটর স্টেজ, প্রি ফর প্রি অপারেশনাল স্টেজ, সি ফর কংক্রিট অপারেশনাল স্টেজ। এটা 7 থেকে 11 বছর। বাস্তব ঘটনা এবং মানে মূর্ত বিষয় নিয়ে যুক্তিসঙ্গত চিন্তা করে, এই পৃথিবীতে যা আছে, যে মূর্ত যা মানে সেই বিষয়গুলোকে নিয়ে ওর চিন্তা ভাবনা। কনজারভেশন ধারণা, কোনো বিষয়কে সংরক্ষণ, খেলনাটাকে ভাঙছে না, গুছিয়ে রাখছে। কোনো একটা খেলনা নিয়ে দারুণ একটা মানে ক্লে মানে বানাতে পারছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখাচ্ছি। এরকম ধরো এইরকম খেলনাগুলোকে ও করতে মানে এই ধরনের খেলনাগুলোকে ও নিজে নিজে বানাতে শিখছে। তার মানে এইসব খেলনাগুলো কিভাবে বানাতে হবে,
এগুলো তো প্রত্যেকটা আলাদা পার্ট, এগুলোও বানাতে শিখছে। ধর এইদিকে একটা পার্ট, এটা তো খোলা যায়, এই পার্টটা খোলা যায়, এগুলো খোলা যায়, এই খোলা পার্ট, এইগুলোকে তাহলে ও এক একটা করে জোড়া লাগানো শিখে যাচ্ছে, ধারণা তৈরি হয়ে যাচ্ছে। জোড়া লাগানোর মধ্য দিয়ে ও এক এক করে কোনো বিষয় সম্পর্কে ধারণা লাভ করছে, ধীরে ধীরে শিখে যাচ্ছে। এইভাবে মানে বিষয়গুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে, এগুলো প্রত্যেকটা আলাদা পার্ট, কিন্তু এইগুলোকে জোড়া লাগিয়ে 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 শিখছে। এইরকম ধারণা তৈরি হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে মূর্ত সক্রিয়তার স্তরে কীরকম বিষয়গুলোকে মানে শ্রেণীকরণ, মানে কি বলবো, সংরক্ষণ করার একটা টেকনিক গড়ে ওঠে। আর কি শ্রেণী বিভাজন, ক্রমবিন্যাস, পরিমাপের ধারণা গড়ে ওঠে। 1 কেজি, 2 কেজি, এইরকম ধারণাগুলো ধীরে ধীরে গড়ে ওঠে। এটা ছোট, এটা অনেকটা বড়, এই থালাতে কম খাওয়ার আছে, এই থালাতে অনেক বেশি খাওয়ার আছে, এই ধারণাগুলো ওর মধ্যে তৈরি হয়ে যায়। তার মানে পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা ধীরে ধীরে বেড়ে ওঠে। ওরা সমস্যার সমাধান ধীরে ধীরে করতে পারে। সমস্যার সমাধান অনেকটা জটিল, এই যে বললাম, এই যে বিষয়টা করলো, এটা তো সমস্যার সমাধান, এটা একটা সমস্যা, এগুলো প্রত্যেকটা পার্ট খোলা ছিল, এগুলোকে জুড়ে ফেলে একটা সমাধান করেছে। তার মানে সমস্যার সমাধান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। নেক্সট হচ্ছে কি, এসপি, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, লাস্ট হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ কেমন, এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে 11-12 বছর থেকে 15 বছর, অনেক সময় কোনো একটা বইয়ে হয়তো দেওয়া রয়েছে 11 থেকে 18 বছর। সাধারণত মনে রাখো 11-12 বছরের ঊর্ধ্বে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তাহলে এটা ভাবুন যে ফর্মাল অপারেশনাল স্টেজটা কেমন। ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে বাস্তব একটা মূর্ত বা যৌক্তিক, মূর্ত ছাড়িয়ে যৌক্তিক সক্রিয়তা স্তর, একদম লজিক্যালি করবে, বিমূর্ত এবং কাল্পনিক বিষয় নিয়ে যুক্তিসঙ্গত চিন্তা করে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, এই পৃথিবীর বাইরের কোনো বিষয় নিয়ে ইমাজিন, কল্পনা করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং গড়ে ওঠে। সম্ভাবনা, অনুমান এবং বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বিকশিত হয় এই সময়। পরিকল্পনা, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ধীরে 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 বাড়ে। নৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে থাকে, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কোনটা ঠিক কোনটা ভুল, এই ধারণাগুলো ধীরে ধীরে গড়ে ওঠে। বড় বন্ধুদের মধ্যে দেখলাম যে একটু মানে একটু বয়সে বড় আছে, তাকে স্মোক করতে দেখলাম, আর আমার মাস্টারমশাই, আমার বাবা মারা বলেছেন এই স্মোক করা স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না, একদম এসব করবি না, বাজে জিনিস। তার মানে ধূমপান করা একদম ঠিক না। দেখা গেল আমার বন্ধুরা ধূমপান করছে, কোনোই কিছুই হচ্ছে না, তখন আমার মধ্যে চিন্তা হবে আমি কি করব। ছোট্ট বাচ্চা, মানে 11-12 বছরের বাচ্চাদের মধ্যে তখন চিন্তা করে উঠবে, আমার কি স্মোক করা উচিত, আমি কি ধূমপান করব, আমি সিগারেট খাবো কি খাবো না, আমি স্মোকটা করব কি করব না। তার মানে এটা আমার আমার একটা নির্দিষ্ট ধারণা গড়ে উঠবে, এবার আমার যেটা মনে হবে আমি সেটাই নেব। তার মানে নৈতিক ধারণা এই বয়সে গড়ে ওঠে। এই ছিল পিয়াচের জ্ঞানমূলক বিকাশ, তার বিকাশের স্তর সবটাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এই পুরো ক্লাসটার পিডিএফ নিতে চাও, তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে ঠিক একই রকমভাবে স্বাগত এডুকেয়ার থেকে সরাসরি কিউআর থেকে করতে পারেন, না হলে টেলিগ্রাম স্বাগত এডুকেয়ার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখান থেকে জয়েন হবেন, ওখানেই সব নোটসগুলো দেওয়া থাকে, ওখান থেকে কালেক্ট করে নিতে হবে। আর যারা এই ইউটিউব চ্যানেলটা এতক্ষণ দেখলেন, তাদেরকে একটাই কথা বলা থাকবে, এরকমভাবে এডুকেশন সম্পর্কিত চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু স্কুল কলেজে রিলেটেড বিষয়গুলো নিয়ে ক্লাস নিই, রেগুলারিটি মেনটেন করে প্লে লিস্ট ধরে যার যেটা প্রয়োজন সেটা নেবেন। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এই চ্যানেলটাতে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আবার শুভেচ্ছা। ওকে।